না, আমরা একেবারে আমাদের যে টেক্সটে আছে সেই টেক্সটে চলে যাই। আমরা আজকে খুব ইজি একটা টেক্সট পড়বো, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর নরমালি উইদাউট প্রবাবিলিটি যে ডাটা কালেক্ট করা হয় সেই ডাটাগুলোকে অ্যানালাইজ করার জন্য। যেমন আমরা এখন ধরো যদি সারা দেশে বলি যে করোনা পেশেন্ট কতটা এফেক্টেড করোনা পেশেন্ট আছে, এটা হচ্ছে একটা ডাটা। এই ডাটা নিশ্চয়ই এভরিডে কালেক্ট হচ্ছে এবং এভরিডে মানে খুবই ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে বলবো। আমরা খুবই চিন্তিত, সবাই অ্যাংশাস এই বিষয়টা নিয়ে। আমরা যদি তারা দেখবে যে তোমাদেরকে বলে এভারেজে কি পরিমাণ কত পার্সেন্ট, এভারেজে কত পার্সেন্ট এফেক্টেড হচ্ছে, এখন সেই এভারেজটা যখন বলে তখন কিন্তু এভারেজ ভ্যালুটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, যে ভ্যালুটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যে বাংলাদেশে এভারেজে এতজন এফেক্টেড হচ্ছে। কিন্তু আমরা যদি সেটাকে ইন ডিটেলসে যাই তাহলে কিন্তু আমরা দেখব কিছু কিছু জায়গার মানুষ বেশি এফেক্টেড হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় একেবারে এফেক্টেড হচ্ছে না, কিছু কিছু জায়গায় মোটামুটি এফেক্টেড হচ্ছে। সিনারিওটা অ্যাকচুয়াল সিনারিওটা তো এটা নাকি, একটু রেসপন্স করতে হবে। জি ম্যাম। অ্যাকচুয়াল সিনারিওটা হচ্ছে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাফেক্টেড পিপল, কিন্তু আমরা এভারেজ করে একটা জায়গায় নিয়ে আসি। আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে আমি বলি যে এভারেজটা কি, সেটা হচ্ছে ধরো তোমরা যে মার্কস পাও, আমি যদি পুরো ক্লাসকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে চাই, ক্যাটাগরাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি ধরো তোমাদেরকে যে কোনো একটা ক্যাটাগরি দিলাম, ধরো এটা বি ক্যাটাগরি আমি দিলাম বা বি প্লাস ক্যাটাগরি দিলাম। তো এই যে বি প্লাস ক্যাটাগরি দিলাম সবাইকে আসলে বি প্লাস গ্রেড, তোমাদের যে গ্রেডটা আছে সবাই এ পর্যন্ত যে গ্রেডটা অ্যাচিভ করেছে সেটা তো সবার বি প্লাস না, কারো এ প্লাস, কারো আবার সি আছে, কারো আবার ডিও আছে, হতে পারে নাও হতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমি এই যে বিতে নিয়ে আসলাম, এই কথাটার মানে কি, আমি কিন্তু সবারটাকে এভারেজ করে একটা জায়গায় কনসিডারেশনে নিয়েছি। তো এই এভারেজ জিনিসটাকে কেন সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়, আমাদের আজকের যে টপিকটা সেটা হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন এটাকে কেন সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয় সেটা হচ্ছে এরকম, ধরো আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভ্যালু পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় করোনা এফেক্টেড পিপল পেলাম, কিন্তু আমি যখন এভারেজ করছি তখন কিন্তু আমি একটা এই ভ্যালুটাকেই হাইলাইট করেছি, এটা হলো এভারেজ ভ্যালু। তার মানে যারা যে জায়গায় আছে সবাইকে আমি কিন্তু এখানে এনে ক্লাস্টার করেছি, মানে গুচ্ছটা এখানে তৈরি করেছি, সবাইকে টেনে নিয়ে আসলাম, এনে গুচ্ছটা কোথায় দিলাম, এখানে দিলাম। তো ম্যাম, এটাকে হ্যাঁ বলো। করোনার ক্ষেত্রে কি তাহলে এইটা হবে যে সারা দেশে বিভিন্ন ভাবে এফেক্টেড হচ্ছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে আর কি বাংলাদেশ হিসেবে কাউন্ট হচ্ছে এইটা? বাংলাদেশ হিসেবে কাউন্ট হচ্ছে এবং এভারেজে যখন আমরা বলছি তখন কিন্তু আমরা ধরো আমাদের পুরো বাংলাদেশের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে আমরা হ্যাঁ, হ্যাঁ। ওয়াইড এরিয়া সেটাকে এনে একটা জায়গায় অ্যাকুমুলেট করেছে। পুরা বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে তুমি ধরো, যদি তোমার পপুলেশন হয়, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যাদের উপরে সার্ভে করবে সেটাকে বলা হয় পপুলেশন, সেই পপুলেশনের মধ্যে আমরা কিন্তু সবার করোনা টেস্ট করতে পারছি না, বাংলাদেশে যত কোটি মানুষ আছে সবাইকে পপুলেশন ধরেই কিন্তু আমরা বলছি যে আমাদের কতজন মানুষ এভারেজে এফেক্টেড হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে হোল বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে বলছি দিস ইজ দ্য পপুলেশন। অ্যাকচুয়ালি দ্য টার্ম পপুলেশন অলওয়েজ ডাজন্ট মিন দ্য পিপল। পপুলেশন বললে যে সবসময় মানুষ বোঝাবে এরকম না। যেমন আমরা ব্লাড টেস্ট করলে পুরো শরীরের ব্লাডটা তখন পপুলেশন হিসেবে কাজ করবে, কিন্তু তুমি যেইটুকু টেস্ট করতে দিবে ওটা হলো স্যাম্পল। সো বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে যখন আমি কনসিডারেশনে নিয়েছি, এটা হলো আমার পপুলেশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি করোনা টেস্ট কিন্তু সবাই করার সুযোগ পাচ্ছে না, যাদের করোনা টেস্ট করা হচ্ছে তারা হলো স্যাম্পল। তার মধ্যে কিন্তু আবার সবাই নেগেটিভ হচ্ছে না, পজিটিভ হচ্ছে না, যারা পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা বলছি অ্যাফেক্টেড পিপল। এই অ্যাফেক্টেড পিপল গুলোকে যখন আমি এভারেজ করে একটা পয়েন্টে নিয়ে আসলাম, তার মানে সারা বাংলাদেশে যত মানুষ আছে তাদের মধ্যে এফেক্টেড যারা আছে তাদের এভারেজটা কিন্তু একটা পয়েন্ট আনা হয়েছে। কাজেই ওই যে পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে আমি কিন্তু বাংলাদেশ এই ওয়ার্ডটাকে মিন করি নাই, এই পয়েন্ট দিয়ে আমি মিন করেছি অ্যাফেক্টেড পিপল কতজন, এভারেজে কতজন।
এখানে কিন্তু আমাদের অ্যাফেক্টেড পিপল এক একটা জায়গায় যদি তুমি ধরো আলাদা আলাদা হবে, কিন্তু আমি এভারেজ এনে একটা জায়গায় দাঁড় করালাম, কোথাও বেশি কোথাও কম, কিন্তু অ্যাফেক্টেড আমি একটা জায়গায় এনে এভারেজে বললাম এতজন। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন কেন এটাকে সেন্ট্রাল টেন্ডেন্সি বলি? আমরা এখানে বলেছি যে টেন্ডেন্সি কথাটার মানে হলো প্রবণতা, আর সেন্ট্রাল মানে সেন্টারের দিকে, কেন্দ্রের দিকে যাওয়ার প্রবণতা। আমি যদি এখানে বলি যে এটা হলো যার যে এভারেজ মানটা আছে সেটা সেন্টার, সেক্ষেত্রে কি সবাই এর কাছাকাছি আসলে। আমি যদি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমি ক্লাস টেস্ট নিলাম, তো তোমরা আমাকে কোশ্চেন করলে যে ম্যাম আমি কত পেয়েছি, আমি বললাম যে ইন্ডিভিজুয়াল তো মনে নেই, তবে এভারেজে ধরো আউট অফ 10 এ 6 পেয়েছো। তার মানে এভারেজে যে 6 পেয়েছো, এই যে 6 সংখ্যাটা বলেছি, এই 6 সংখ্যাটা কিন্তু প্রতি ইন্ডিভিজুয়ালের মার্কস না, কারো হতে পারে ইন্ডিভিজুয়াল কেউ 6 পেলেও পেতে পারে, কিন্তু কেউ হয়তো 10 পেয়েছে, সে কিন্তু 6 এ এসে তাকে দাঁড় করানো হয়েছে। যে 10 পেয়েছো তাকেও কোথায় কনসিডার করা হয়েছে? 6 এ। যে আবার 4 পেয়েছো তাকেও 6 এ কনসিডার করা হয়েছে। এই যে আলাদা আলাদা জায়গায় ছিলে, স্প্রেড, সেখান থেকে 6 এ নিয়ে আসাটাই হলো সেন্টারের দিকে নিয়ে আসা। বোঝা গেছে? আর আমরা রিয়েল লাইফে যখন কোনো কনভারসেশনে থাকি, তখন কিন্তু আমরা এরকম ডিটেইলস করে ইলাবোরেট করে ইনফরমেশন দিতে গেলে সেটা কিন্তু কনভারসেশনের মধ্যে সম্ভব হয় না। আমি যদি ইন ডিটেলসে বলি, ধরো আমি বললাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই ক্যাটাগরিতে আছে, কেন আছে সেই অ্যানালাইসিস যদি আমি দেখাতে যাই, তাহলে প্রতি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কিভাবে তারা আসলো, তাদের অ্যাচিভমেন্ট কি হলো, তারা এখন কোথায় আছে, এরকম প্রত্যেকটা বলতে হবে। তো যখন আমরা কোনো কিছুকে রেগুলার লাইফে কোনো মেসেজ দিতে চাই, তখন কিন্তু আমরা এভারেজ মেসেজটা দিই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড থাকে, আমাদের অবশ্যই অ্যানালাইসিস থাকে, ব্যাকগ্রাউন্ডে অ্যানালাইসিস করে এনেই আমরা এভারেজে কিন্তু একটা রেজাল্ট ডিক্লেয়ার করি। বোঝা গেছে? তো এখন ব্যাকগ্রাউন্ডে এই যে আমরা অ্যানালাইসিসটা করি, করে এনে বলছি যে এটা দিস ইজ দ্য সেন্টার, এটা হলো এভারেজ, এই যে কথাটা বলছি, তাহলে কিভাবে আমরা এই সেন্টারটাকে মেজার করছি, সেটাই হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে অনেকগুলো টুল আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য থ্রি ইম্পর্টেন্ট মেজারমেন্ট হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে গড়, অ্যারিথমেটিক মিনের মাধ্যমে বের করা, মিডিয়ানের মাধ্যমে, মিডিয়ান আর মোড, এই তিনটা। তো আমি এখানে তোমাদেরকে অ্যারিথমেটিক মিনটা কি সেটা আমি সবগুলো, আমরা কিন্তু এখানে বলি নেই একটা কথা যে আমরা যে ফর্মুলা গুলো শিখবো সবগুলো কিন্তু গ্রুপ ডাটার জন্য, কোনো আনগ্রুপ ডাটার জন্য শিখবো না। কেন আনগ্রুপ ডাটার জন্য শিখবো না সেটা আমি একটু বলি। আমরা আনগ্রুপ ডাটা, ধরো যদি 2 লক্ষ আনগ্রুপ ডাটা হয়, তুমি কিন্তু তাদেরকে গ্রুপ করা ছাড়া কোনো ফর্মুলায় ফেলতে পারবে না। 2 লক্ষ আনগ্রুপ ডাটাকে তুমি প্রতি, মানে যদি আনগ্রুপ আকারে রাখো, তার মানে অলওয়েজই তোমাকে কি 2 লক্ষকে আলাদা আলাদা করে যোগ করে করে রেজাল্টকে ডিক্লেয়ার করতে হবে। তো এটা পসিবল না। তখন দেখা যায় যে আমরা বলি যে 0 থেকে 1000 জনের মধ্যে এই সিনারিও, তারপরে বাকি 1000 থেকে 2000 এর মধ্যে এই সিনারিও, অথবা 500 করে এক একটা ইন্টারভেল তৈরি করি, এটাকে বলা হয় গ্রুপ। বুঝতে পেরেছো? এখন ছোট পরিসরে যদি আমি এক্সাম্পল দিই গ্রুপ আর আনগ্রুপে কি সুবিধা, ধরো তোমাদের আমি যে রেজাল্টটা ডিক্লেয়ার করতে চাই এভারেজ রেজাল্টটা, সেটা হলো 100 মার্কসের। যখন আমি 10 মার্কসের বলেছি, তখন কিন্তু আমি প্রতিটা মার্কসকে আনগ্রুপ হিসেবে ধরতে পারবো। ধরো আমি চিন্তা করলাম 0 পেয়েছো কয়জন, 1 পেয়েছো কয়জন, 2 পেয়েছো কয়জন, 3 পেয়েছো কয়জন, এরকম মার্কস তো সর্বোচ্চ 10। তো আমি বলতে পারি আনগ্রুপ ওয়াইজ, এভাবে করে আমি বললাম কয়জন কয়জন করে, 5 পেয়েছো কয়জন, 7 পেয়েছো কয়জন, 8 পেয়েছো কয়জন, 9 পেয়েছো কয়জন, এভাবে আনগ্রুপ আকারে কিন্তু আমরা সেই যে যতজন পেয়েছো তাদেরকে যোগ করে নিয়ে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে আমরা এভারেজ করতে পারি। কিন্তু যখন সেই মার্কসটা হয়ে গেল 100, তখন কিন্তু আমি এভাবে করে যদি একটা ক্যালকুলেশন দেখাই, এখানে তোমাদের একটা কথা বলে নিই, স্ট্যাটিস্টিক্স এর মূল কাজটা হলো, এখানে একদম শুরুতে যদি দেখো ডেফিনিশনটা, স্ট্যাটিস্টিক্সটা কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে কালেকশন অফ মেথডস ফর কালেক্টিং, ডিসপ্লেইং, অ্যানালাইজিং এন্ড ড্রয়িং কনক্লুশন ফ্রম ডাটা। তার মানে আলটিমেট কথাটা হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, সেই ডাটা থেকে একটা
কনক্লুশন ড্র করাটাই হলো মূল কথা। তাহলে প্রথম কাজ হলো কালেক্ট করা ডাটাকে, তারপরে সেটাকে ডিসপ্লে করা। আমরা গ্রাফের মাধ্যমে ডিসপ্লে করলে খুব ভালো বুঝতে পারি, সেই জন্য গ্রাফে করে থাকি, টেবিলের মাধ্যমেও করে থাকি। তারপর যে ইনফরমেশন গুলো পেলে সেগুলোকে তুমি অ্যানালাইজ করছো, তারপরে তুমি সেগুলো সেখান থেকে একটা কনক্লুশন ড্র করছো। এই যে অ্যানালাইজ করব, সেই অ্যানালাইজ করার অংশে এসে কিন্তু আমরা মেথড গুলোকে অ্যাপ্লাই করব। তো আমাদের মূল কাজটা কিন্তু হচ্ছে একটা ড্রতে একটা কনক্লুশন ড্র করা, যে দিস ইজ দ্য কনক্লুশন, এভারেজে এটা হয়েছে। তো এভারেজে এই কথাটা আমি যদি কোনো ধরনের ইনফরমেশনের বেসিস ছাড়া বলি যে এভারেজে, তোমাদেরকে আমি চিনি না, তোমাদের ক্লাস কখনো নেই নাই, আমার তোমাদের সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, কিন্তু আমি যদি ঢালাও ভাবে বলে দিই যে হ্যাঁ এদের ইয়ে দেখে মনে হয় এই ব্যাচটা লেখাপড়া করে না, এদের ক্যাটাগরি, তাহলে তো তোমরা মেনে নিবে না, নিবে? তুমি কিন্তু তখন বলবে যে কোন বেসিসে আপনি আমাদের এই কথাটা বলছেন, আমাদের তো আপনি ক্লাস নেন নাই, আমাদের কোনো এক্সাম নেন নাই, আমাদের কোনো একাডেমিক কোনো কনসিডারেশন করেন নাই, সেক্ষেত্রে কিভাবে এরকম একটা কনক্লুশন ড্র করা যায়? সো বিফোর ড্রয়িং এভরি কনক্লুশন, এই জন্য আমরা কিন্তু চেষ্টা করব, আমাদের প্রত্যেকেরই এক ধরনের টেন্ডেন্সি আছে জাজমেন্টাল হওয়ার, তার মানে আমরা যে কোনো বিষয়ে কিন্তু একটা জাজমেন্ট দিয়ে দিই, কিন্তু আমরা সেই জাজমেন্টে না গিয়ে আগে কিন্তু অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে, ডিটেলসে জানতে হবে, তারপরে কিন্তু আমাদের একটা কনক্লুশনে আসতে হবে। সো বিফোর এভরি কনক্লুশন ইউ নিড টু analyze the situation, analyze the data, analyze the information, যার সম্পর্কে করব বা যে বিষয়ে করব সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। তো স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা কাজ করি হচ্ছে ডেটা নিয়ে, সেই ডাটাগুলোকে অ্যানালাইজ করতে গেলে একটা এভারেজ ডিক্লেয়ার করতে হলেও কিন্তু আমরা একটা ডিটেলস ক্যালকুলেশনে যাব। সেই ক্ষেত্রে আমি যদি যে কোনো একটা বিষয়ে রেজাল্ট ডিক্লেয়ার করতে চাই, আমি যদি ধরো যে কেউ যখন এসে সার্ভে করবেন তোমাদের ডিপার্টমেন্টেরই, যখন আইইবির জন্য আসে, তখন কি এরকম করা যায় যে টিচাররা বললেন যে ঠিক আছে আমরা 10 জন স্টুডেন্টকে সিলেক্ট করছি, এই 10 জনকে দেখে আপনারা মূল্যায়ন করে যান, তাহলে ওনারা কি সেটা এগ্রি করবেন? না ম্যাম। করবেন। স্যাম্পল যদি খুব ছোট হয় তাহলে এগ্রি করবেন না, আবার স্যাম্পল যদি হোল পপুলেশন হয় তাহলেও সেটা কোয়াইট ইম্পসিবল সবাইকে, যেমন ওনারা জানেন না যে কাদেরকে স্যাম্পল হিসেবে আইবি সিলেকশন টিম নিবে, তোমাদের সবাইকে বলে যে সবার ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, প্রপার ফর্মে প্রেজেন্ট থাকতে হবে, প্রপার ফর্মে যেন তোমরা ক্লাসে অ্যাপিয়ার করো, টিচারদেরও ইনস্ট্রাকশন থাকে প্রপার ফর্মে ক্লাস নিতে হবে, কারণ ওনারা কিন্তু টোটাল পপুলেশনটাকে কনসিডারেশন না নিয়ে র্যান্ডম স্যাম্পলিং এ যাবেন, র্যান্ডমলি যে কোনো একটা ক্লাসে ঢুকে পড়বেন, এবং ওনারা ওই যে যদি 5টা ক্লাসে বা 4টা ক্লাসে বা ডেইলি 3টা ক্লাসে বা 2টা ক্লাসে ঢুকেন, ওইটাই হলো স্যাম্পল। তো সেই হিসেবে কিন্তু ইনফরমেশন গুলো যখন আমরা অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিসে যদি আমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করব, সেই স্যাম্পল যদি আমার পপুলেশনের চেয়ে খুবই ছোট হয়, ধরো ওনারা এসে শুধু একটা ব্যাচকে দেখলেন আর দেখেই বললেন যে না না এটা দেওয়া সম্ভব না, তখনও কিন্তু আমরা আপত্তি করব যে আনফরচুনেটলি এই ব্যাচটাতে একটু সমস্যা আছে, ওরা লেট করে ভর্তি হয়েছে, সাফিসিয়েন্ট স্টুডেন্ট নেই, এটা একটু প্রবলেম আছে এই ব্যাচটাকে নিয়ে, আমরা কিন্তু এভাবে এক্সকিউজ করার চেষ্টা করব, বিকজ এটা খুবই আনফেয়ার হবে যদি শুধু একটা ব্যাচকে দেখে বলেন যে না না এটা হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইবো যে আরো কিছু দেখেন, আরো কিছু দেখেন, তার মানে স্যাম্পলটাকে আরেকটু লেন্দি করেন, কিন্তু ওনারা আবার বলবেন যে না সবাইকে তো দেখা সম্ভব না, তো আমরা বলবো যে না সবাইকে না সম্ভব হলো অ্যাটলিস্ট মিনিমাম একটা লেন্থ তো আমরা অ্যাপিল করতেই পারি। তো বিষয়টা হচ্ছে এরকম, তার মানে স্যাম্পলটা কিন্তু খুব ছোট হওয়া যাবে না, আবার খুব বড় যদি হয় সেই ক্ষেত্রে যে বা যারা বা যে প্রতিষ্ঠান এই অ্যানালাইসিসটার কাজ করবেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ইকোনমিক সাপোর্ট দরকার হয়, যেমন একটা টিম আসবেন, বড় একটা টিমকে আসতে হবে, সেই ক্ষেত্রে তারা ভিজিট করবেন, তখন তাদের টিএডি এর ব্যাপার থাকে, ওনাদের অনারিয়াম দেওয়ার ব্যাপার থাকে, অনেকগুলো মানুষকে নিয়ে আসতে হলে কিন্তু খরচটা অনেক বেশি হয়, আবার সেই সাথে তাদের জন্য অনেক সময় খুব পারফেক্ট লোক
প্রফেশনাল লোক যখন অনেকজন হবে, অল্প হলে তুমি সেখানে আহ, মোটামুটি একটু ইয়ে থাকতে পারো যে হ্যাঁ উনি ফেয়ার ওয়েতে দেখবেন বা উনি ফেয়ার ওয়েতে দেখবেন, কিন্তু আমরা যদি সেখানে 1000 লোক ইনক্লুড করি তাহলে কিন্তু বলা যায় না যে এর মধ্যে কে ফেয়ার হবেন কে ফেয়ার হবেন না। তো এরকম বিষয়গুলো কিন্তু থেকে যায়। তো স্ট্যাটিস্টিক্স এই বিভিন্ন ধরনের কারণে কিন্তু খুব এক্সাক্ট রেজাল্ট দিতে পারে না। আমি যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আমাদের যে স্যাম্পলটা হবে সেই স্যাম্পলের সাইজটা যদি বড় হতে হয় তাহলে আমাদেরকে কিন্তু ইকোনমিক সাপোর্টটা বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ারটাও বাড়াতে হবে। আমাদের শুধু ম্যান পাওয়ার বাড়ালে চলবে না, সেই ক্ষেত্রে কিন্তু খুব এক্সপার্ট ম্যান পাওয়ারও বাড়াতে হবে, যারা ওই বিষয়ে স্পেশালিস্ট সেরকম ম্যান পাওয়ারও বাড়াতে হবে। তো এগুলো আমাদের লিমিটেশন কিন্তু দুই ক্ষেত্রেই আছে, ম্যান পাওয়ারের ক্ষেত্রেও আছে, ইকোনমিক সাপোর্টের ক্ষেত্রেও আছে। সে কারণে যখন একটা স্যাম্পল স্পেস নেওয়া হয় সেই স্যাম্পল স্পেসটাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে নেওয়া হয়, ঠিক আছে। এখন ধরো আমি তোমাদের 100 মার্কসের উপর সার্ভে করব, আমি যে জায়গাটাতে ছিলাম সেটা হলো গ্রুপ ডাটা, কেন গ্রুপ করব। তো আমি বললাম যে যখন আমি 100 মার্কসের মধ্যে তোমাদেরকে সার্ভে করব তখন কিন্তু আমি এরকম ভাবে বলবো না যে 0 কত পেয়েছো, 1 কতজন পেয়েছো, 2 কতজন পেয়েছো, কারণ 0 থেকে 39 পর্যন্ত যতজনকেই আমি পাই না কেন এই সময়টা যে আমি নষ্ট করব 0 থেকে 39 মানে 40 মার্কস, এই 40 মার্কস রিপিট করে করে শুনতে শুনতে আমি যে সময়টা নষ্ট করব প্রত্যেকেই কিন্তু ফেল ক্যাটাগরি। তার চেয়ে আমি যদি এটা বলি যে কারা কারা পাস, একটু পজিটিভ ফর্মেই বললাম যে কারা কারা পাস করতে পারো না, তোমরা নিশ্চয়ই এটা শুনতে তোমাদের খারাপ লাগবে, এই তোমাদের ক্লাসে কতজন ফেল করেছে এই কথাটা শুনতে। তার চেয়ে এটা বরং পজিটিভ ওয়ে যে কারা কারা আসলে এই কোর্সটা পাস করে যেতে পারোনি, তাই না? তো এই একটা কথাই কিন্তু ওই যে 0 থেকে 40 পর্যন্ত মানে 39 পয়েন্ট সামথিং পর্যন্ত কিন্তু সবাই এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। তাহলে ইন্টারভেলটা কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট রাখে, আমরা রেজাল্টটাকে যেন শর্টকাট ওয়েতে প্রেজেন্ট করতে পারি, শর্টকাট ওয়েতে একটা এভারেজ নিয়ে আসতে পারি। তারপরে যদি ধরো কারো কারো কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে গ্রেড চেঞ্জ হয় 10 পর পর, তোমাদের যেমন 5 পর পর চেঞ্জ হয়, তাহলে আমি কিন্তু 40 থেকে 45 কারা, 45 থেকে 55 কারা এরকম বলতে পারি। এভাবে করেও আমি জানতে পারি কে কেমন করেছো, ব্যাচটার অবস্থা কি। আবার কখনো কখনো আমি মনে করতে পারি যে আমি 50 নিচে কারা পেয়েছে তাদেরকে মোটামুটি খুব ক্লোজই ধরলাম, বা 60 নিচে যারা পেয়েছে তাদেরকে আমি খুব ক্লোজই ধরলাম, আমি বললাম যে 60 নিচে যারা পেয়েছো সেখানে আমি 10-10 করে ইন্টারভিউ করলাম, 60 থেকে আবার উপরের দিকে আমি 5-5 করে ইন্টারভিউ করলাম। এরকম ইন্টারভিউ গুলো হলো আনইকুয়াল। আর আমি যদি নরমালি ইকুয়াল ইন্টারভিউ করতে চাই তাহলে কিন্তু আমি তোমাদেরকে ধরো বললাম যে অ্যাভাব 40 কতজন পেয়েছো, 40 অ্যান্ড অ্যাভাব, অ্যাভাব 40 কতজন পেয়েছো সেটা হচ্ছে একটা। তারপরে আমি 40 থেকে 45, 45 থেকে 50, সরি এটা আমি বিলো 40 বলবো, বিলো 40 বলবো একটা। তারপরে শুরু হবে 40 থেকে 45, 45 থেকে 50, এভাবে করে চলতে থাকবে। তো এভাবে করে যখন যাবে একটা সময় পরে যখন 80 আসবে, তার মানে 75 থেকে 80 এটা যখন আসবে পরের ক্লাসে কিন্তু আমি বলবো অ্যাভাব 80 কতজন পেয়েছো। তার মানে আমার কিন্তু আবার 80 পরের ইন্টারভিউ গুলো প্রয়োজন নেই, কারণ সবাই হচ্ছে এ প্লাস। তো এই যে ক্লাস ইন্টারভিউটা আমি যখন করলাম তখন কিন্তু আমার মার্কস গুলো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজানো হলো, যাতে করে আমি কিন্তু খুব সহজে দেখতে পারি যে কতজন স্টুডেন্ট কোন গ্রেড পেয়েছো। আমি যদি জানি যে 40 থেকে 45 কতজন পেয়েছো, 80 অ্যাভাব কতজন পেয়েছো, আমি কিন্তু এক ঝলকে দেখেই বলে দিতে পারি যে গ্রেডটা কিরকম। সেই জন্য এই ধরনের ডাটাকে, যেখানে একটা ইন্টারভেল থাকবে সেই ধরনের ডাটাকে বলা হয় গ্রুপ ডাটা। আর যখন ইন্ডিভিজুয়াল হবে, যেমন 0 কতজন পেলে, 1 কতজন পেলে, 2 কতজন পেলে, 5 কতজন পেলে, 10 কতজন পেলে, এটাকে বলা হয় আনগ্রুপ ডাটা, গ্রুপ কিন্তু করা হয়নি। তার মানে গ্রুপের মধ্যে থাকবে একটা ইন্টারভেল, ধরো এত থেকে এত। এখন যদি আমি বলি 40 থেকে 50, এটা হলো একটা গ্রুপ করা হয়েছে, এই গ্রুপের মধ্যে কতজন আছো। গ্রুপ ডাটার মধ্যে একটা থাকে লোয়ার লিমিট, একটা থাকে আপার লিমিট।
এখন দুটো কেসের সুবিধা অসুবিধা আছে, যেমন যখন ডাটা আনগ্রুপ থাকে, আমরা আনগ্রুপ নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ যখন হিউজ ডাটা নিয়ে কাজ করব তখন গ্রুপ করতেই হবে। তবুও একটু বলি, আনগ্রুপ ডাটা যখন থাকে তখন কিন্তু সেটা একদম ইন্ডিভিজুয়ালকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি যখন বলবো যে 40 থেকে 50-র মধ্যে কতজন আছো, তোমরা ধরো বললা যে 9 জন ম্যাডাম আমরা 40 থেকে 50 পেয়েছি। তো এই যে 9 জন বললে, এই 9 জন আসলে কত পেয়েছে? তারা কি 50 পেয়েছে, তারা কি 49 পেয়েছে, 48, 41 আর 40 কত পেয়েছে, এটা তো আমরা ক্লিয়ার না। ক্লিয়ার কি? এখানে যেমন 5 কতজন পেয়েছে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, ধরো এই দুজন 5 পেয়েছে, এই একজন 10 পেয়েছে। কিন্তু আমি যখন বলছি 9 জন পেয়েছে 40 থেকে 50, তাহলে কি আমরা ক্লিয়ার করে বলতে পারি যে 40 থেকে 50 কোন মার্কসটা আসলে সে পেয়েছে? না ম্যাম। বলা যাবে না। হ্যাঁ, সেজন্য আমরা তখন কিন্তু এর মাঝামাঝি একটা মানকে ধরে নিই, সেটাকে ক্যাপিটাল এক্স দিয়ে ইন্ডিকেট করা হয়। মাঝামাঝি গ্রুপ ডাটার ক্ষেত্রে মাঝামাঝি একটা মানকে ধরে নিই। তো নরমালি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, আনগ্রুপের ক্ষেত্রে এভারেজ মানে কি? এভারেজ মানে হলো সব ইনফরমেশন গুলোকে যোগ করো, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করো। নাম্বার অফ অবজারভেশন মানে যা যা ডাটা তুমি নিয়েছো সেটা টোটালটাকে ক্যাপিটাল এন দিয়ে বলে। যত ডাটা নিয়ে তুমি কাজ করছো সেটার টোটালটা হলো নাম্বার অফ অবজারভেশন। ধরো তোমাদের মার্কসের উপর আমি সার্ভে করলাম, তো আমি যদি 30 জন স্টুডেন্টের মার্কস নিই, এখানে এই এন এর মানটা হবে 30। তার মানে আমি প্রথম জন যে মার্কস পেয়েছে সেটা লিখলাম, সেকেন্ড জন যা পেয়েছে, থার্ড জন যা পেয়েছে, এরকম সিরিয়ালি 30 জনের মার্কস লিখলাম, ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন মানে কত জনের উপর আমি সার্ভে করেছি সেটা হলো 30। তখন আমি 30 দিয়ে ভাগ করলেই কিন্তু এভারেজ পেয়ে যাব। এই আইডিয়া তোমাদের সবারই আছে, এভারেজ করার আইডিয়া সবার আছে না? জি ম্যাম। এখন আমি তোমাদেরকে যদি বলি, এখানে এক্স এর যে মানটা আমি বের করেছি, সেখানে আমি বলেছি সব অবজারভেশন গুলো, এক্স মানে হলো অবজারভেশন আর এন মানে হলো নাম্বার অফ অবজারভেশন। অবজারভেশন কতটা আর এক্স মানে হলো অবজারভেশনটা কি। সো এই এক্স গুলো হলো মার্কস অথবা মানি, মানে যদি আমাদের প্রফিটের উপর সার্ভে করা হয় সেক্ষেত্রে টাকা। এই অবজারভেশন গুলো হাইট হতে পারে, এই অবজারভেশন গুলো ওয়েট হতে পারে। আর যাদের উপর সার্ভে করব, ধরো আমি যদি প্রফিটের উপর সার্ভে করি আর কোম্পানির উপর সার্ভে করি, তাহলে এগুলো হবে প্রফিট আর এটা হবে নাম্বার অফ কোম্পানি। এখন এখানে আমি তোমাদের কাছে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স বারে লেখা আছে সামেশন অফ, যদি ক্লিয়ার না বোঝা যায় এক্সআই, এই এক্সআই মানে হলো x1 x2 x3 এরকম ডিভাইডেড বাই n। এটা হলো এই ফর্মুলাতে লেখা হয়েছে। পরে আবার যে ফর্মুলাটা লিখেছে এটাও কিন্তু আনগ্রুপ ডাটা, এটা কিন্তু গ্রুপ এখনো না, আনগ্রুপ ডাটার ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলাটা হতে পারে। আচ্ছা, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি কিভাবে হতে পারে, আবার গ্রুপ ডাটার জন্য হতে পারে। আমি এই দুটো ফর্মুলার মধ্যে জানতে চাই যে এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি। আমি যদি এভাবে করে লিখি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ধরো তোমাদের কোনো একটা মার্কস পেয়েছো 3 জন, ধরো 5 3 জন পেয়েছো। আমি যদি মনে করি যে এখানে মার্কসটাকে রিপিট করব না, তাহলে আমি 5 কে এখানে বসালাম না, 5 শুধু একবার বসালাম, তাহলে কিন্তু তোমার কি হবে, দুজনের মার্কস কমে যাবে। দুজনের মার্কস কমে যাবে না? মার্কস যখন যোগ করেছি 5 তিনবার রিপিট করেছে, কিন্তু আমি ধরেছি কয়বার? একবার। একবার যদি এখানে ধরে থাকি, কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট কতজন দিয়ে ভাগ করেছে? 30 জন দিয়ে। কিন্তু 30 জন স্টুডেন্ট দিয়ে আমি ভাগ করেছি, বাট তিনটা মার্কস যে রিপিট করেছে সেখানে আমি একজনের মার্কস ধরেছি, বাকি দুজনকে আমি বাদ দিয়েছি। সেক্ষেত্রে কি আমার প্রপার এভারেজটা বের হবে? না ম্যাম। হবে না। সেই জন্য আমরা যে কাজটা করি, আমি বলি এই এফ মানে হলো নাম্বার অফ অবজারভেশন, এটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। এফ মানে হলো নাম্বার অফ অবজারভেশন, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে থাকি, এবং স্মল এফ দিয়ে অলওয়েজ ইন্ডিকেট করা হয় নাম্বার অফ অবজারভেশন দিয়ে। এখন ধরো আমি বললাম 3, এই মার্কসটা পেয়েছে 2 জন, তাহলে আমি কি করব 2 * 3, তার মানে টোটাল মার্কস হয়ে যাবে 6 জন। সো আমি এখানে কিন্তু এফ মানে হলো 2 আর এক্স হলো 3, 6 জন কনসিডার করলাম। সো প্রতিবার যদি আমি এফআই এক্সআই করি, এর মানে হলো আমি লিখলাম প্রথম জন, এটা প্রথম জন না, ধরো মার্কস প্রথম যে মার্কসটা আসলো, সাপোজ এই মার্কসটা হলো 2, কতজন পেয়েছো সেটা, যোগ
সেকেন্ড যে মার্কসটা আসলো সেই মার্কসটা কতজন পেয়েছো সেটা, প্লাস থার্ড যে মার্কসটা আসলো সেই মার্কসটা কতজন পেয়েছো সেটা। এখন তোমরা বলতে পারো যে ম্যাম সব মার্কস তো রিপিট হবে না, আমি বলবো যে রিপিট যদি না হয় তাহলে সেখানে এফ এর মান 1 হবে, তাই না? রিপিট না হলে এফ এর মান কি হবে? কোনো ভ্যালু যদি রিপিট না 1 হবে। এফ এর মান 1 হবে। আর যদি কোনো ভ্যালু না আসে, ধরো 7 কেউ পাও নাই, সেক্ষেত্রে এখানে আমি 7 লিখলাম, এফ এর মান কত লিখব? 0। 0, তাই না? তার মানে এই ফর্মুলাটা কিন্তু একেবারে সব ধরনের প্রবলেমকে সলভ করে দেয় যখন আমরা ফ্রিকোয়েন্সিটা লিখি। কোনো মার্কস না আসা মানে 0, একবার আসা মানে 1, দুইবার আসা মানে 2 লেখা, এভাবে করে কিন্তু আমরা এভারেজ ক্যালকুলেট করি। তবে আমরা বড় বড় ইনফরমেশনের জন্য হিউজ ডাটা নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা প্রথম কথা বলেছি গ্রুপ করে নেব। তো গ্রুপ করে নিয়েও কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। এখানে যেমন আনগ্রুপের ক্ষেত্রে যেমন সেম প্রবলেম আমি বলেছি, সেম ফর্মুলা আমরা ইউজ করতে পারবো এটা আনগ্রুপের ক্ষেত্রে। তবে সেই ক্ষেত্রে এক্সট্রা মানে হবে শুধু যেটাকে এক্স সেটা মানে হবে অবজারভেশন, এক্সট্রা হবে অবজারভেশন আনগ্রুপের ক্ষেত্রে। আচ্ছা আমি এখানে টেক্সটটা ইউজ করি, টেক্সট ইউজ করলে লিখতে সুবিধা হবে। এক্স ইকুয়াল টু হলো অবজারভেশন, এটা কিন্তু আনগ্রুপের ক্ষেত্রে আমি বললাম। শাকিলা কি জয়েন করেছে? জি ম্যাম। আজকে তুমি কথা বলছো না, কোশ্চেনের আনসার পাচ্ছ নাকি? ম্যাম বুঝতে পারছি। বুঝতে পেরেছো? ভেরি গুড। জি। আচ্ছা তো এটা হলো এক্স দিয়ে, এখানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিন্তু এক্স দিয়ে অবজারভেশন বোঝালাম, কিন্তু যখন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি তোমরা দেখে থাকো, এখানে দেখো যখনই আমি বলেছি যে গ্রুপ ডাটা, এখানে দেখো আমি গ্রুপ ডাটা লিখেছি, গ্রুপ ডাটার ক্ষেত্রে আমি যে এক্সটা লিখেছি, এখানে যে ক্যাপিটাল এক্সটা লিখেছি তাকে কিন্তু বলেছি মিড পয়েন্ট অফ ভেরিয়াস ক্লাসেস। এখানে আমি বলেছি আনগ্রুপের ক্ষেত্রে এটা হলো অবজারভেশন। এটা কেন বলেছি আনগ্রুপের ক্ষেত্রে এটা অবজারভেশন? যেমন 0 একটা অবজারভেশন, 5 একটা অবজারভেশন, আমি যদি মার্কসের ক্ষেত্রে বলি 10 একটা অবজারভেশন, এটা হচ্ছে আনগ্রুপের ক্ষেত্রে। কিন্তু যখনই গ্রুপ হয়ে গেছে তখন আমি বলেছি 5 থেকে 10 কতজন পেয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অবজারভেশন কোনটা সেটা ফিক্স না। এই কথাটা কি বুঝতে পেরেছো? আনগ্রুপের ক্ষেত্রে জি ম্যাম। সহজেই বলতে পারছি এটা অবজারভেশন, এটা অবজারভেশন, এটা অবজারভেশন, কিন্তু যখনই গ্রুপ আসলো তখন কিন্তু আমি বলছি 5 থেকে 10 কজন পেয়েছো, তোমরা বললে যে আমরা 7 জন পেয়েছি 5 থেকে 10, কিন্তু আমরা কেউই জানি না যে ওই 7 জন আসলে 7 জনই কি 10 পেয়েছো, 7 জনই কি 8 পেয়েছো, 7 জনই কি 9 পেয়েছো, না কেউ এটা পেয়েছো কেউ এটা পেয়েছো, কোনটা পেয়েছো? আমরা অঙ্ক করার ক্ষেত্রে যদি আমাদের কাছে সেই ইনফরমেশন না থাকে তখন আমরা কি করব? আমরা 5 থেকে 10 এর মাঝামাঝি যে সংখ্যাটা আছে তাকে ধরে নিব। কেন? কারণ মাঝেরটা ধরে নিলে আমরা মনে করি এটা ফেয়ার কনসিডারেশন হবে, কারো দিকে আমরা বায়াস থাকলাম না। আমরা কোন মানটা ধরে নিলাম সবার জন্য? মধ্যমান। মধ্যমান ধরে নিলাম। এই জন্যই কিন্তু এখানে মিড পয়েন্টটা ধরা হয় ক্যাপিটাল এক্স দিয়ে। তাহলে এই ক্যাপিটাল এক্সটাও কিন্তু অবশ্যই অবজারভেশন, তবে সেটা অবজারভেশনের মিড ভ্যালুটাকে আমরা কনসিডার করেছি। বোঝা গেছে? কি বুঝতে পেরেছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা এখন আমরা এখানে আমি তোমাদের ডিরেক্ট মেথডের জন্য এই ফর্মুলাটা লিখেছি, যেখানে ফর্মুলাটা খুবই ইজি। ফর্মুলা হলো প্রতি অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন দিয়ে অবজারভেশনকে গুণ করো। নাম্বার অফ অবজারভেশন মানে হলো ফ্রিকোয়েন্সি, যেমন 3 জন এই মার্কসটা পেয়েছো। এখন কিন্তু আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে মার্কস বলতে একটা ইন্টারভ্যালের মাঝামাঝি মানটাকে বোঝাবো, এই যে মিড পয়েন্ট, একটা ইন্টারভ্যালের একটা ক্লাসের মাঝামাঝি মানটাকে বোঝাবো। আর সেটা কতজন পেয়েছো সেটা হলো FI/XI দিয়ে আমরা বুঝবো। তো তারপরে FI/XI করে যদি আমরা সাম করি তাহলে টোটাল মার্কস চলে আসবে, আর নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করলে এভারেজ মার্কস চলে আসবে। এটা কিন্তু ফর্মুলা খুবই ইজি, একেবারে ডেফিনিশন অনুযায়ী এই ফর্মুলা যায় যে আমরা প্রতিটা মার্কসকে যোগ করব এবং নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করব। কিন্তু শর্টকাট মেথডে যে ফর্মুলা লেখা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, শর্টকাট মেথড লিখে আমি একটা ফর্মুলা লিখেছি। এই ফর্মুলাটা দেখতে কিন্তু এর চেয়ে একটু জটিল মনে হচ্ছে, দুটোকে যদি তুমি কম্পেয়ার করো
এখানে তো সব জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার। xi মানে কি? xi মানে হলো x1 x2 মানে প্রথম ক্লাসের মাঝামাঝি মান। এই মাঝামাঝি মান কেন ধরেছি? রিপ্রেজেন্টেটিভ মান। আমি 5 থেকে 10 এই মার্কসটা যে তোমাদের জন্য ধরবো, সেই মার্কসটা কত সেটা হলো রিপ্রেজেন্টেটিভ মান। সো আমি x দিয়ে সেটা বুঝিয়েছি, এবং এই f দিয়ে আমি কি মিন করেছি? f দিয়ে মিন করেছি ওই মার্কসটা কতজন পেয়েছে। তো এটা কিন্তু ক্লিয়ার। আমি কিন্তু এখানে ধরো এখানে 5 এই মার্কসটা কতজন পেলো, তারপরে 6 এই মার্কসটা কতজন পেলো, 7 এই মার্কসটা কতজন পেলো, এভাবে করে আমি সমস্তগুলোকে যোগ করব। যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলে কিন্তু আমি এভারেজ পেয়ে যাব। দিস ইজ দ্য ডেফিনিশন ফর এভারেজ। তো সেখানে ম্যাডাম আমি তো একটু ক্লাস নিচ্ছি। হ্যাঁ ম্যাডাম আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরপরে এখানে দেখো শর্টকাট মেথডে এসে কিন্তু আমার কাছে একটু ঝামেলার মনে হচ্ছে যে আমি এখানে এ লিখলাম, এখানে এফ লিখলাম, এন লিখলাম, এগুলো কি মিন করে। তো এগুলো আমি বলবো যে অঙ্ক যখন আমরা করব আমরা শর্টকাট মেথডে করব। কেন করব আর এগুলো কি মিন করে সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দুটো কথা কিন্তু এখানে আমি বলেছি। একটা হলো কেন আমরা শর্টকাট মেথড ইউজ করব উইদাউট মানে ইন প্লেস অফ ডিরেক্ট মেথড, আর এখানে যে নোটেশন গুলো আছে সেই নোটেশন গুলো এক একটা কি মিন করে। একটা এক্সাম্পলে চলে যাই, এখানে আসলে আমরা বুঝতে পারবো যে এটা কি মিন করে। আমি ধরো এখানে একটা প্রবলেম চুজ করেছি, সেখানে যে সার্ভেটা করা হয়েছে, কতটা কোম্পানির উপর সার্ভে করা হয়েছে তোমরা কি প্রপারলি দেখতে পাচ্ছ? এটা একটু ঝাপসা আছে। জি ম্যাম, অনেক সুন্দর দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে আছে 1400 কোম্পানি। 1400 কোম্পানির উপর কিন্তু সার্ভে করা হয়েছে। কোন ডিউরেশনে আছে এই জায়গাটাতে আর আমরা না যাই। তো আর এটা বুঝতেই পারছো এটা কিন্তু ইন্ডিয়ান রাইটারের বই, সেজন্য অনেক সময় দেখবে যে রুপি লেখা থাকে, আমরা নিশ্চয়ই সেখানে টাকাই চিন্তা করব। তো এই প্রফিটটা নেওয়া হয়েছে, বলা হয়েছে প্রফিটটা কার মাধ্যমে নিয়েছে। আমরা কিন্তু যখন কোনো একটা টেবিলকে প্রেজেন্ট করব তখন যেন এইটুকু দেখেই আমরা বুঝতে পারি যে কার উপর সার্ভে হয়েছে, কি বিষয়ে সার্ভে হয়েছে। দুটো জিনিস, কাদের উপর সার্ভে হয়েছে সেটা হলো এই যে নাম্বার অফ কোম্পানির উপর সার্ভে হয়েছে, কি বিষয়ে সার্ভে হয়েছে, প্রফিট বিষয়ে সার্ভে হয়েছে। এখন প্রফিট বিষয়ে যদি সার্ভে হয় আমরা কিন্তু বলতে পারি যে এত থাউজেন্ড প্রফিট হয়েছে, এত থাউজেন্ড প্রফিট হয়েছে। তাহলে এই প্রফিটটা কি থাউজেন্ডে হয়েছে, নাকি লাখে হয়েছে, নাকি ক্রোড়ে হয়েছে? আমরা যদি শুধু এই লাইনটা না লিখি তাহলে 200 থেকে 400 এটা কি হাজার হবে, নাকি 200 থেকে 400 অনলি টাকা হবে, নাকি 200 থেকে 400 লাখ হবে, নাকি 200 থেকে 400 কোটি হবে? এটা কিন্তু কোশ্চেনটা থেকে যাবে। সেজন্য আমরা যখন প্রফিট লিখবো সেই প্রফিটটা আমরা কার মাধ্যমে দিচ্ছি সেটা কিন্তু মেনশন করব। আমরা এখানে লিখলাম ইন লাখ। বোঝা গেছে কথাটা? তাহলে যদি আমি কোনো ধরনের কোশ্চেনের এই লাইনটা নাও দেখে থাকি, শুধু এই টেবিলটা দেখি, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে কার উপর সার্ভে হয়েছে, কি বিষয়ে সার্ভে হয়েছে, এবং যে ডাটাগুলো দেয়া আছে সেই ডাটাগুলোর ইউনিটটা কি, এককটা কি, সেটাও কিন্তু আমি বুঝতে পারবো। তো আমার এখানে আমি যে ইনফরমেশন গুলো পেয়েছি টেবিলের মাধ্যমে, সেই ইনফরমেশনটা হচ্ছে 1400 কোম্পানির উপর সার্ভে করা হয়েছে। এই নাম্বার অফ কোম্পানি গুলো যদি আমরা যোগ করি টোটালটা, এই নাম্বার অফ কোম্পানিকেই ফ্রিকোয়েন্সি বলা হয়। আমি লিখেছিলাম ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ অবজারভেশন মানে ফ্রিকোয়েন্সি। এখানে অবজারভেশন কথাটার মানে তোমরা লিখে রাখো, অবজারভেশন মানে হলো যে বিষয়ের উপর সার্ভে করা হয়েছে, যাদের উপর সার্ভে করা হয়েছে সেটা হলো নাম্বার অফ অবজারভেশন, যে বিষয়ে সার্ভে করা হয়েছে সেটা হলো অবজারভেশন। তো আমরা এখানে সার্ভে করেছি প্রফিটের উপর, বা সার্ভে করেছি কোম্পানির উপর, বলবো সার্ভে করেছি কোম্পানির উপর। সো নাম্বার অফ অবজারভেশনটা, নাম্বার অফ কোম্পানিটা হলো ফ্রিকোয়েন্সি। আর যদি স্টুডেন্টের উপর সার্ভে করা হয় তাহলে নাম্বার অফ স্টুডেন্টটা হবে ফ্রিকোয়েন্সি। যদি কোনো ওয়ার্কারের উপর সার্ভে করা হয় নাম্বার অফ ওয়ার্কার হবে ফ্রিকোয়েন্সি। হাউস ওয়াইফের উপর সার্ভে করা হলো নাম্বার অফ হাউস ওয়াইফ হবে ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে কারা ফ্রিকোয়েন্সি হবে? এখন আমরা সব ফ্রিকোয়েন্সি গুলোকে যখন যোগ করব সেই যোগফলটা পাবো n। তার মানে n মানে যদি আমি এভাবে বলি সামেশন অফ n, বুঝতে পারি না?
সব এফ গুলোকে সাম করলে কিন্তু আমি এন পাবো। তো এই এনটাই দেয়া আছে 1400 কোম্পানির উপর সার্ভে করা হয়েছে। এখন সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডাটার মাধ্যমে দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে বলেছে 200 থেকে 400 লাখ প্রফিট করেছে 500টা কোম্পানি, 400 থেকে 600 প্রফিট করেছে কয়টা, 300 কোম্পানি, 600 থেকে 800। এভাবে করে কিন্তু প্রফিটটা যত বাড়ছে কোম্পানি তত কমছে, কারণ সবার পক্ষে হিউজ অ্যামাউন্টের প্রফিট করা পসিবল না। অনলি ফিউ কোম্পানি ক্যান প্রফিট এ হিউজ অ্যামাউন্ট। তো সেখানে বলা হয়েছে যে 1400 থেকে 1600 লাখ প্রফিট করছে 20 কোম্পানি। এভাবে করে আমাদেরকে ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন যদি আমাকে বলা হয় যে এভারেজ প্রফিট কত, রিমেম্বার দিস, এভারেজ কিন্তু কোম্পানির না, এভারেজ কার, প্রফিটের। তো এভারেজ হচ্ছে আউটপুটের, যা আউটপুট আমরা পাচ্ছি সেটার এভারেজ। আমরা যদি বলি ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু, তাহলে আমরা বলবো ফাইন্ড দ্য প্রফিট। আমি যদি তোমাদের মার্কসের উপর সার্ভে করি আর লিখে নাম্বার, এখানে লিখে রাখি মার্কস, এখানে ধরো আমি লিখলাম মার্কস, আর যদি আমি লিখি নাম্বার অফ স্টুডেন্টস, কোম্পানিজের পরিবর্তে আমি স্টুডেন্টস লিখলাম, সেই ক্ষেত্রে আমার এভারেজটা কার হবে? মার্কের উপর এভারেজ। মার্কস হবে এভারেজ, এভারেজ হবে মার্কস। এটা মানে মাথায় রাখবে, কারণ আমরা যখন গ্রাফ থেকে ভ্যালু বের করব তখন আমরা যদি না বুঝি যে এভারেজটা আসলে কার হচ্ছে, তাহলে কিন্তু আমাদের সেখানে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা ফ্রিকোয়েন্সিটা বুঝলাম, ফ্রিকোয়েন্সি হচ্ছে যাদের উপর সার্ভে করা হবে তার সংখ্যাটা, কত জনের উপর সার্ভে হলো সেই সংখ্যাটা হলো ফ্রিকোয়েন্সি, আর যেই বিষয়ের উপর সার্ভে করা হবে সেই বিষয়কেই আমরা এভারেজ হিসেবে ডিক্লেয়ার করতে চাই। এখন আমি তোমাদের এই ক্যালকুলেশনটা যখন করব, প্রথম কাজ আমার যেটা হবে, প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেন হচ্ছে এভারেজ করতে হলে কি করতে হবে, যা যা লাভ হয়েছে, যত যত টাকা লাভ হয়েছে সবাইকে যোগ করে 1400 দিয়ে ভাগ করব। কারণ কয়টা কোম্পানির উপর সার্ভে করেছি, 1400। যা যা লাভ হয়েছে টোটাল যদি আমি করি, তাহলে যা যা লাভ হয়েছে এই লাভটা আমি কিভাবে যোগ করব? আমি কি এই পাশের সবগুলো যোগ করব না এই পাশের সবগুলো যোগ করব? কি করব? মধ্যমান যোগ করবো ম্যাম। মান যোগ করব। এই জন্য আমি যখন এখানে ক্যাপিটাল এক্স বলছি এবং যাকে মধ্যমান বলছি, কিন্তু আমি খুব ক্লিয়ারলি বুঝবো এই মধ্যমান মানে হলো যা এই ক্লাসকে রিপ্রেজেন্ট করে, প্রফিটের যে সেই মানটা যে এই ক্লাসকে রিপ্রেজেন্ট করে। বিষয়টা কি ক্লিয়ার? এখানে আমি ধরো 300 লিখলাম, এই 300 হলো প্রফিটের ওই মানটা যে মানটা 200 থেকে 400 এই কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। আবার 400 থেকে 600 মানে হলো 500, 500 হলো প্রফিটের ওই মানটা যেটা 400 থেকে 600 এই কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, 400 থেকে 600 এই মানগুলোকে রিপ্রেজেন্ট করে। সো এক্স দিয়ে আমি মধ্যমানগুলো নিয়ে নিব। তাহলে আমি যখন প্রবলেমটাকে সলভ করতে যাব আমাকে কি করতে হবে, এরকম টেবিল তৈরি করতে হবে। আর টেবিল তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মাথায় রাখবো যে আমাকে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, সেই অনুযায়ী আমার টেবিলে কি কি প্রয়োজন হবে আমি কিন্তু সেভাবেই একটা টেবিলকে সাজাবো। সো টেবিল সাজানোর আগে একটা অঙ্কে কিন্তু একাধিক কোয়ারি থাকতে পারে, তাহলে আমার কি কি কোয়ারি আছে, টেবিলটা কি কি প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু আমি কলাম ঠিক করব। আমার 10টা কলাম দরকার না 5টা না 7টা, এবং আমি বলবো যে দুটো কলাম বাড়তি রাখবে, দুটো কলামের পজিশন, যাতে করে কোনো একটা যদি তুমি মিস করে যাও কিন্তু ক্যালকুলেট করতে গিয়ে দেখলে যে সেটা প্রয়োজন আছে, তখন যেন তুমি সেটাকে ইউজ করতে পারো। আবার কেউ একটু বড় হ্যান্ড রাইটিং আছে যারা এটাকে হ্যান্ডেল করতে পারো না, আমি বলবো যে ট্রাই করবে প্রপার ফর্মে হ্যান্ডেল করার। তারপরেও যদি সমস্যা মনে করো তাহলে কিন্তু খাতাকে আড়াআড়ি করেও টেবিল তৈরি করতে পারো, যদি একটা টেবিলে অনেক বেশি কলামের প্রয়োজন হয়ে থাকে। তো আমাদের এখানে যখন এভারেজ প্রফিট বের করতে বলা হয়েছে, তখন যদি আমার ডাইরেক্ট মেথডে আমি যাই তাহলে আমি জানবো যে এভারেজ মানে হলো সামেশন অফ FI/XI। সেই ক্ষেত্রে কিন্তু আমার তেমন কোনো কলামের প্রয়োজন নাই, শুধু এক্স কলামটা ছাড়া আর কোনো কলামের প্রয়োজন নেই, কারণ এটা হলো F1, এটা হলো F2, এই কলামটাই তো F। আমরা যখন নাম্বার অফ কোম্পানিজ লিখবো বা নাম্বার অফ স্টুডেন্ট লিখবো তার পাশে কিন্তু এরকম একটা F দিয়ে দিব, তার মানে এটা যে ফ্রিকোয়েন্সি আমরা সেটাকে ক্লিয়ার করে দিব টেবিলের ক্ষেত্রে। তারপরে আমার তাহলে এখানে শুধু একটা কলাম প্রয়োজন, সেটা হলো এক্স, আর এফটা দেয়াই আছে। আমি কি করব এখন FI/XI একটা কলাম তৈরি করব।
তো আমি এখানে আরেকটা কলাম তৈরি করব, এখানে তো পাশাপাশি আছে যেন বোঝা যাচ্ছে না, এখানে একটা কলাম তৈরি করব। তাহলে এটা এই কলামটা হলো এফ কলাম, এটা হলো এক্স কলাম। আমি কি করব, প্রথম যেটা এফ আই এক্স আই কলাম তৈরি করব, এফ আই এক্স আই। তো আমি এই প্রথম এফটা দিয়ে প্রথম এক্স কে গুণ করব, 500 আর 300 গুণ করব, এটা হবে 15 আর তার সাথে হবে 4টা শূন্য, এরকম। এই তারপরে 3 আর 5 আবার এখানে গুণ করব, এটা হলো f2, এটা হলো x2, এভাবে গুণ করলে আমি এখানেও কিন্তু 15 কে লক্ষ পাচ্ছি। তো এভাবে করে আমি যখন করব ক্যালকুলেশন গুলো, আমি FIXI কলামটা বের করে নিব। এবার যখন আমি এই কলামটাকে যোগ করব তখন কিন্তু আমি সামেশন পেয়ে যাব পুরো কলামটাকে। যেমন পুরো f কলামকে সাম করলে আমি সামেশন অফ f মানে n পাবো, সেরকম FIXI এই কলামটাকে যদি পুরোটাকে যোগ করি আমি সামেশন পাবো। আর এটা হলো সামেশন অফ f, ভাগ করলে আমি आंसर পাবো। খুবই সহজ। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সেভাবে করে করা আছে। আমার মনে হয় তোমরা চাইলে দুই একটা ক্যালকুলেশন করে চেক করে দেখতে পারো তোমরা যদি মনে করো। এখানে যেমন প্রত্যেকটারই আমাদের প্রয়োজন হচ্ছে ডিরেক্ট মেথডে করার জন্য মিড পয়েন্ট। সো আমরা মিড পয়েন্টটা বের করে নিলাম, এবং এই মিড পয়েন্ট বের করাতে কারো কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। কারণ আছে? 1400 থেকে 1600 মাঝামাঝি সংখ্যাটা 1500, 1200 থেকে 1400 মাঝামাঝি সংখ্যাটা 1300, এটা তো আমরা সবাই বুঝতে পারি। না ম্যাম। বুঝতে পারি? জি ম্যাডাম। দেখো তারপরে আমরা নাম্বার অফ অবজারভেশন মানে এফ, এই যে দেখো এফ, আমি যেমনটা তোমাদেরকে বলেছি যে এফটা তখন তোমরা মেনশন করবে, এফ লিখে দিয়েছে। এবার তারা এফএক্স কে গুণ করেছে, এটা হলো এফএক্স, তার মানে এই এক্স এর সাথে এই এফ কে গুণ করে এটা পেলো, এই এফ এর সাথে এই এক্স কে গুণ করে এটা পেলো। এখানে তো আমাদের গুণটা একটু সহজ হচ্ছে, যেহেতু এখানে জিরো বেশি এখানে জিরো বেশি, কিন্তু কোনো কোনো অঙ্কে দেখবে যে জিরোর সংখ্যাটা কম, সেক্ষেত্রে তোমার গুণটা আরো একটু টাফ হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে আমার কাছে তো ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরে গুণ করে নেব, কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে ধরো এদিকে 3টা ডিজিট এদিকে 3টা ডিজিট, 6টা ডিজিট চেপে তারপরে আবার সেটা কিন্তু দেখে তুমি তুলবে, এইটাতে যে পরিমাণ টাইম চলে যায়। আমি যদি ধরো এরকম হয় এখানে আছে 3 এখানে আছে 2, তাহলে 3 আর 2 গুণ করে এখানে 6 লেখা, আর এখানে আছে ধরো 395, আর এখানে আছে 285, এই দুটাকে গুণ করে এখানে লেখা কি একই সময় নেবে? তোমরা আমার সাথে আছো? আমি জি ম্যাম। বলছি যে ধরো 395 গুণ করো, 395 তার সাথে তুমি ইনটু করবে, কতকে ইনটু করবে? 285 285, যে কোনোটা হতে পারে। এখানে তো ইনটু প্রপার সাইনটা নাই, আচ্ছা আমি স্টার সাইনটা এখানে এটা ইউজ করা যায় না, এটার সাথে আমরা ইউজ করলাম ধরো 285। এটা যদি আমরা ইনটু করি, এই রেজাল্টটা যত যেভাবে আমি পারবো না রেজাল্ট বের করতে, বিষয়টা কিন্তু তা না। আমরা ক্যালকুলেটর ইউজ করে সেটা বের করে ফেলতে পারবো সহজেই, সেটাও কঠিন হবে না। কিন্তু আমাদের দেখতে হবে সময়ের দিকে, এখানে যে সময়টা লাগছে, যদি আমি 3 আর 2 ইনটু করতে হয় আমার কিন্তু সেই সময়টার চেয়ে কতটুকু কম লাগছে? কতটুকু কম লাগছে? খুবই কম। খুবই কম লাগছে। আরো একটা বিষয় আছে, শুধু সময়ের ব্যাপার না, আরেকটা হচ্ছে ধরো তুমি কম্পিউটারে টিপলে কিন্তু তুলতে গিয়ে কোনো একটা ডিজিট বাদ পড়ে গেল, এরকমও তো হতে পারে। তার মানে যখন ডাটাগুলো আমরা ডিরেক্ট মেথডে ক্যালকুলেট করি তখন কিন্তু আমাদের সংখ্যাগুলো থাকে অনেক বড় বড় সংখ্যা, সেই বড় বড় সংখ্যাগুলো যখন ক্যালকুলেট করবে তখন কিন্তু তোমার ক্যালকুলেশন করতে অনেকটুকু টাইম কিল হবে। সেই সাথে ধরো এই সংখ্যাটা লিখতে গিয়ে যে কোনো জায়গায় যদি একটা ডিজিট কম পড়ে যায়, ধরো এই ডিজিটটা বাদ পড়ে
করে গেল, তাহলেই কিন্তু ভ্যালুটা একেবারে চেঞ্জ হয়ে গেল এবং ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে বেশি থাকে। সেই জন্য আমরা এই যে ডাইরেক্ট মেথড, যেটা ফর্মুলা অনেক সহজ, টেবিলে কিন্তু শুধু আমাকে ক্যাপিটাল এক্সটা বের করে নিতে হয়, তারপরে গুণ করে আমি যোগ করে দিলেই হয়ে যায়। এফ দেয়াই থাকে, ক্যাপিটাল এক্স বের করে নিয়ে গুণ করে দিলাম, গুণ করে ওই কলামটা যোগ করলে আমরা আনসার পেয়ে যাই। মানে এটাকে এন দিয়ে ভাগ করতে হয় আর কি, করে তারপর আনসার পেয়ে যাই। সো এটা কিন্তু আমাদের কাছে এমনি ক্যালকুলেশন সোজা, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, এন্ড ইট ইজ অলসো মানে কি হতে পারে, রং হতে পারে, সেরকম একটা ব্যাপারও কিন্তু থেকে যায়, কনফিউশন থেকে যায়। এখন আমরা দেখি যে ডিরেক্ট মেথডটা কি। কেন আমি সেম অঙ্কটাকে ডিরেক্ট মেথডে সলভ করার চেষ্টা করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে সেটা কতটা সোজা, যদিও ফর্মুলাটা একটু ঝামেলার মনে হয়। তো ডিরেক্ট মেথডে যে ফর্মুলা দেয়া আছে, সে ফর্মুলাতে এখানে সবকিছুর মান বলা নেই। যেমন এ মানে হলো অ্যাজিউমড মিন। এখানে যদি আমি এ লিখি, এ মানে হলো এটা হলো অ্যাজিউমড মিন। তার মানে অ্যাজিউমড মিন মানে এই মিনটাকে তুমি কি করেছো, কনসিডার করেছো। আসলে এই মিনটাকে তুমি অ্যাজাম্পশন করেছো, একটা এভারেজ তুমি অ্যাজাম্পশন করেছো। এটা আমরা আসলে কোত্থেকে অ্যাজাম্পশন করব, এটা আমরা একটু ক্লিয়ার হব, তারপরে আমরা অন্য জায়গাতে যাব। তো এখানে এ হলো অ্যাজিউমড মিন, এফটা তো ফ্রিকোয়েন্সি, আইটা কি, আই হলো সাইজ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। যেমন 200 থেকে 400, এটার সাইজ কত, 200 থেকে 400 সাইজটা কত, 200 থেকে 400 এর সাইজ বলতে পারবে, গ্যাপটা? টু 200 থেকে 400 এর গ্যাপটা হলো 200। জি ম্যাম। তারপরেরটার গ্যাপ কত? জি ম্যাম, তারপরেরটা 400 থেকে 600, এটার আইটা কত, সাইজ অফ দ্য ক্লাস 200 ম্যাম। সেটাও 200। প্রত্যেকটারই কিন্তু 200। সো জি আমরা ইকুয়াল ক্লাস নিয়ে যেহেতু কাজ করছি, সেজন্য আই এর ভ্যালু কিন্তু সবসময় সেম থাকবে। আই হলো সাইজ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। আর এ তো আমরা বলেছি একটা মিন অ্যাজাম্পশন করব, কোত্থেকে করব সেটা আমরা জানবো। আর ক্যাপিটাল এক্স মানে হলো, ক্যাপিটাল এক্স মানে কি, মিড পয়েন্ট। এটা গ্যাপ হচ্ছে 200 ম্যাম। হ্যাঁ 200, ক্যাপিটাল এক্সটা হলো মিড পয়েন্ট, আর এনটা হলো টোটাল ফ্রিকোয়েন্সি, ডি হলো এক্স মাইনাস এ বাই আই, ডি হলো এক্স মাইনাস এ বাই আই। জি ম্যাম। তাহলে আমাদের এখানে স্পেশালি যে ক্যালকুলেশনটা প্রয়োজন সেটা হলো ডি। এখন আমরা দেখি যে আমাদের যে এটা আছে, সেই এটা দিয়ে কি মিন করছে। এখানে দেখো যে এক্স বার, এখানে প্রথমত আমাদের এই কলামটাতে আমরা একটু আসি। আমাদেরকে যখন বলা হবে যে এখানে তুমি রিপ্রেজেন্ট এভারেজ করো, তোমার প্রথমে ক্যাপিটাল এক্সটা কিন্তু লাগবে। এই যে ক্যাপিটাল এক্স, এটা কিন্তু লাগবে, কারণ ক্লাসকে রিপ্রেজেন্ট করবে যে ভ্যালুগুলো, সেই মিড পয়েন্ট, সেই ভ্যালুগুলো কিন্তু তোমার লাগবে। এই মিড পয়েন্ট দিয়ে যা বুঝিয়েছো, সে পয়েন্ট কিন্তু, এগুলো কি টাকা নাকি কোনো একটা সংখ্যা নাকি কোনো মার্কস, এগুলো কি মিড পয়েন্টে যেগুলো আছে এগুলো কি, এগুলো অবশ্যই টাকা। এই টাকার যে ক্লাস ইন্টারভ্যাল আছে, তোমরা কানেক্টেড আছো আমার সাথে? আছি। তাহলে একটু রেসপন্স করো। 15 জনকে আমি দেখতে পাচ্ছি কানেক্টেড আছো, একটু রেসপন্স করতে হবে। এখানে আমরা যদিও মিড পয়েন্টস বলছি, কিন্তু আমরা এই মিড পয়েন্ট গুলো দিয়ে কিন্তু আমরা এই টাকাটাকে বুঝি। এখানে যে টাকার রিপ্রেজেন্ট করা আছে, তার রিপ্রেজেন্টেটিভ ভ্যালু হচ্ছে পয়েন্ট, সো এটা লাগবে। এরপরে আমাদের এই ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আইটা আমরা সবাই জানি, আইটাও এখন জেনে গেলাম, আইটা 200, তাহলে আমাদের আর প্রয়োজন হলো কি জানা, এফটা আমরা জানি। এফ মানে কত, ওই যে 1400 কোম্পানির উপর সার্ভে করা হয়েছে, সামেশন অফ এফ হলে সেটা হলো এন। তো প্রতিটা ক্লাসের এফ কিন্তু আমরা জানি। এই যে প্রথম ক্লাসের এফ হলো 500, সেকেন্ড ক্লাসের এফ 300, তারপর 280, তারপর 120, তারপর 180 এন্ড 20, এগুলো হলো এফ এর ভ্যালু। তো আমরা যেটা জানি না সেটা হলো এ। এখন আমি তোমাদেরকে যদি এই কলামটার দিকে তাকিয়ে বলি যে বলো তো কি এভারেজে প্রফিট কত, এই কলামটা তো প্রফিটকে ইন্ডিকেট করে নাকি,
এই কলামটা কি প্রফিটকে ইন্ডিকেট করে না অন্য কিছুকে ইন্ডিকেট করে? মিড পয়েন্টের কলামটা কাকে ইন্ডিকেট করে? প্রফিটেড ম্যাম। ম্যাম প্রফিটের টাকাকে ইন্ডিকেট করে। ইন্ডিকেট করে। যদি এটা প্রফিটকে ইন্ডিকেট করে তাহলে আমি যদি এখন বলি যে শাকিলা এখানে Profited, তোমার কি ma'am. মনে হচ্ছে এভারেজ প্রফিট কত, এটার দিকে তাকিয়ে বলো তো এভারেজ প্রফিট কত। এটা তো হলো প্রত্যেকেই এক একটা কোম্পানির, এই 500 কোম্পানির প্রফিট হলো এটা, 300 কোম্পানির প্রফিট হলো এটা। আমি যদি বলি এই কলামটার দিকে তাকিয়ে বলো তো এভারেজে কত প্রফিট হচ্ছে, তুমি কি বলবে? ম্যাম বুঝতে পারলাম না ম্যাম। এই এর মধ্যে কলামটা তো প্রথম প্রথম যে প্রফিটটা সেটা হলো এই 500 কোম্পানির, সেকেন্ড প্রফিটটা হলো ম্যাম যেখানে এফ বেশি থাকবে ওইটাই ধরবো ম্যাম। 280 কোম্পানির প্রফিট হলো 700, 120 কোম্পানির প্রফিট হলো 900। এভাবে সমস্ত কোম্পানিগুলো প্রফিট দেয়া আছে। আমি যদি বলি এই 1400 কোম্পানির এভারেজ প্রফিট কোনটাকে ধরতে চাও, কি বলবে? ম্যাম যেখানে কোম্পানির সংখ্যা বেশি থাকবে ওইটাই ধরবো ম্যাম। হ্যাঁ, আরেকজন বলো। একজন বললে যেখানে কোম্পানির সংখ্যা বেশি থাকবে সেটাকেই ধরবে, আরেকজন কি বলবে? তার মানে কি আমি 900 হবে 500 900 900 কেন হবে? তুমি কেন 900 কে ধরেছো? একজন তো লজিক দিয়েছে যে সবচেয়ে বেশি কোম্পানি যেখানে আছে সেটাকেই সে এভারেজ ধরতে চায়, তুমি কেন 900 বললে? ম্যাম এটা এভারেজে হবে সবগুলা যোগ করার পর একটা। আমি তো এভারেজ করতে বলি নাই, আমি বলেছি তোমার দেখে কি মনে হয়, অ্যাজাম্পশন করতে। মিডল পয়েন্ট। অ্যাজাম্পশন করতে বলেছি, এভারেজ করতে বলিনি। অ্যাজাম্পশন যখন করবে তখন নরমালি যে কোনো জায়গায় আমরা যখনই অ্যাজাম্পশন করব তখন সেটাকে যদি আমি যৌক্তিক করতে চাই তাহলে আমি মাঝামাঝি যে আছে তাকেই ধরবো। এখানে যেমন আমি মধ্যমানটাকে, এখানেও কিন্তু আমি অ্যাজাম্পশন করেছি, এই যে আমি 300 নিয়েছি, মিড পয়েন্ট নিয়েছি, এটা কি অ্যাজাম্পশন না? আমি তো জানি না যে আসলে এই 500 কোম্পানি কত টাকা প্রফিট করেছে, কত লক্ষ প্রফিট করেছে, কিন্তু আমি বলেছি 300 লক্ষ প্রফিট করেছে। এই যে আমি বলছি 300 লক্ষ প্রফিট করেছে, এটা কি আমার অ্যাজাম্পশন না অন্য কিছু? ম্যাম অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন। তো এই অ্যাজাম্পশন যেমন আমি মাঝামাঝি নিয়েছি, যখন এখান থেকে এভারেজ কে অ্যাজাম্পশন করতে হবে সেটাও কিন্তু আমি মাঝামাঝিই নিব। বুঝে গেছে? জি ম্যাম। তাহলে আমি আমার যে প্রফিট গুলো আমি পাচ্ছি, প্রফিটের যে কলামটা পাচ্ছি, দিস ইজ দ্য কলাম অফ প্রফিট। মার্কস হলে মার্কসের কলাম হবে। এই কলামের মাঝামাঝি মানটাকে কিন্তু আমি কি বলবো? এভারেজ বলবো। ঠিক আছে? এই কলামের মাঝামাঝি মানটাকে আমি কি বলবো? এভারেজ বলবো। এটা হলো তোমার অ্যাজিউমড মিন। এই এই জিনিসটা কিন্তু তুমি অ্যাজাম্পশন করেছো, এই জন্য এটা হলো অ্যাজিউমড মিন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন তার মানে এটা আমরা কোত্থেকে চুজ করব? এই কলাম থেকে চুজ করব। এই যে এটাকে আমি এ ধরলাম, এটাই হচ্ছে এ চুজ করা। তাহলে তোমাকে ভুল করেও যেন কেউ ফ্রিকোয়েন্সি থেকে এ কে চুজ না করো। এ মানে হলো অ্যাজিউমড মিন, যে মিনটা তুমি, মিন আমরা কার বের করতে চাচ্ছি? মিন মানে এভারেজ করতে চাচ্ছি। এভারেজ কিন্তু আমরা বের করতে চাচ্ছি প্রফিটের এভারেজ, প্রফিটের মিন। সো সেখান থেকে তোমাকে অ্যাজাম্পশন আগে করে নিতে হবে, তুমি মাঝামাঝি মানটা অ্যাজাম্পশন করবে। আমাদের এখানে 9টা ভ্যালু, 7টা ভ্যালু দেয়া আছে, তার উপরে 3টা নিচে 3টা রেখে তাকে মাঝেরটাকে অ্যাজাম্পশন করলাম। কিন্তু আমাদের এখানে ধরো 6টা যদি ভ্যালু দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কাকে অ্যাজাম্পশনে নিব? কাকে অ্যাজাম্পশনে নিব? ম্যাম তখন মাঝামাঝি যে কোনো একটা ধরে নিলেই হবে। নিতে পারি। পূজা বললে যে মাঝামাঝি একটাকে ধরে নিব, আরেকজন কি বলেছো? ম্যাম দুইটা তো মাঝামাঝি আমরা ধরতে পারি, যে কোনো একটা, দুইটার ভিতর। আচ্ছা, দুইটার ক্ষেত্রে যে কোনো একটাকে আমরা ধরতে পারি।
রাইটলি সে যে দুটোর ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে ধরতে পারি। আর এই যে কোনো একটা ধরার ক্ষেত্রে অনেকেই মনে করে থাকো যে মাঝে দুইটা আছে তাদেরকে আবার এভারেজ করতে হবে, এটা কিন্তু প্রয়োজন নেই। তাহলে আমাদের যে কারণে আমরা শর্টকাট মেথড চুজ করেছি অঙ্ক সহজে ক্যালকুলেট করতে পারার জন্য, যদি মাঝের দুইটাকে আবার তুমি এভারেজ করতে চাও তাহলে কিন্তু সেটা ব্যাহত হবে। সেজন্য আমরা সেই কাজটা না করে যদি এখানে 6টা থেকে থাকে আমরা মাঝের যে কোনো একটাকে, এটাকে ধরলেও যা আনসার আসবে এটাকে ধরলেও তাই আনসার আসবে, এক্স্যাক্টলি সেম আনসার আসবে। টেবিলের মধ্যে একটু মান চেঞ্জ হবে, এখানে একটু মান চেঞ্জ হবে, কিন্তু যখন তুমি ক্যালকুলেট করে ফাইনাল আনসারে যাবে, ফাইনালি এভারেজটা পাবে, সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম হবে তুমি মাঝের দুটোর যে কোনোটাকে যদি এ ধরে থাকো। তাহলে আমরা এখান থেকে এ ধরে ফেললাম, যদি আমি এ ধরে ফেলি তাহলে আমি ডি এর মান কি ইজিলি ক্যালকুলেট করতে পারি না? জি ম্যাম। এক্স আমার কাছে আছে, আইও আছে, তাহলে ডি দেখো কিভাবে আমরা ডি এর জন্য একটা কলাম তৈরি করেছি। আমরা দেখিনি কিভাবে ডিটা ক্যালকুলেট হলো। প্রথম যেই রোটা, সেই রোতে এক্স এর মান হলো 300, এখানে তোমরা 300 বসাবে, আর অ্যাজাম্পশন কাকে করেছো 900 কে, তার মানে 300 মাইনাস 900, এখানে তুমি লিখলে 300 মাইনাস হলো 900, তারপরে ডিভাইডেড বাই কত করবে? ম্যাম হ্যাঁ বলো। এখানে যদি 8টা থাকতো ম্যাডাম তাহলে কোনটা নিতে ম্যাডাম মিডিল মান? এতক্ষণ পরে এই কোশ্চেন করলে হবে? ম্যাম আমার কারেন্ট চলে গেছিল ম্যাডাম, নেটওয়ার্ক ছিল না। আচ্ছা, আমরা যে কোনো একটাকে, মাঝের দুইটার যে কোনো একটা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম যে আমরা ডি এর মান ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে আর একটু লাউডলি বলে ভালো হতো ম্যাম, তুমুল জ্বর শুরু হয়েছে, কথা শুনি না। আচ্ছা আমি লাউডলি বলছি, রেকর্ডও হচ্ছে, এর চেয়ে লাউড বলা আছে আমার জন্য পসিবল হচ্ছে না, আমি যথেষ্ট লাউডলি বলছি। তুমি একটু মিউট থাকো, তুমি মিউট না থাকলে অন্যরা শুনতে পাবে না, তোমার সাউন্ডটা একটু অফ রাখো, না হলে অন্যরা শুনতে পাবে না। আচ্ছা, তো আমরা এখানে যেটা বললাম যে আমরা ডি ক্যালকুলেট করব, ডি ক্যালকুলেটের ক্ষেত্রে এক্স মাইনাস এ কিন্তু অলওয়েজ ফিক্স, যেটাকে তুমি একবার ফিক্স করে নিবে সেটা সব সময় ফিক্স থাকবে, তারপরে প্রতিবার এক্স চেঞ্জ হবে। সো প্রথম কেসে আমরা এক্স এর মান পেলাম 300, এ পেলাম 900, 300 মাইনাস 900 ডিভাইডেড বাই আই এর মান 200, হয়ে গেল কত? 3 মাইনাস 9 মানে 6, মাইনাস 600 কে 200 দিয়ে ভাগ করলে মাইনাস 3 হবে। তারপরেরটা দেখো, 500 থেকে 500 হলো, নেক্সট এক্স হলো 500, সেখান থেকে 900 কে মাইনাস করবে, থাকবে মাইনাস 400 ডিভাইডেড বাই 200 মানে মাইনাস 2। এভাবে করে ডি ক্যালকুলেশনের জন্য কিন্তু তোমাকে প্রতিবার ক্যালকুলেট করতে হবে না, এ কারণে এটা শর্টকাট। ইন্টারেস্টিং থিং হলো তুমি যে বরাবর এ নিবে, যাকে এ ধরবে সেই বরাবর ডি এর ভ্যালুটা 0 লিখে দিবে। কেন 0 হবে? কারণ তোমার এখানে এই যে এই জায়গাটাতে এও 900 আবার এক্সও 900, তো 900 900 মাইনাস হলে 0ই হবে। আর 0 এর উপরে যে মানগুলো আছে সেগুলো সিরিয়ালি -1 -2 -3, তুমি ভেরিফাই করে দেখবে, আমি এই দুটো ভেরিফাই করে দিয়েছি, তুমি ভেরিফাই করে দেখবে এভাবেই আসবে। 0 এর উপরের দিকে যতগুলো রো থাকবে -1 -2 -3 এভাবে হতে থাকবে, আর 0 এর নিচে 1 2 3 এভাবে হতে থাকবে। তার মানে হলো ডি ক্যালকুলেট করার জন্য কিন্তু আমার ওই যে আবার ক্যালকুলেশন বসে বসে করব, ক্যালকুলেটরে সময় নষ্ট করব, সেটার কিন্তু প্রয়োজন হবে না। দ্যাটস ওয়াই উই চুজ শর্টকাট মেথড। সো আমরা এখানে ডিটা ক্যালকুলেট করে ফেলতে পারলাম সহজে। আরো একটা বিষয় হলো, এখন যখন আগে যখন তুমি এফএক্স কে ক্যালকুলেট করেছো, এফ আর এক্স যখন তুমি গুণ করেছো, দেখো বড় দুটো সংখ্যাকে কিন্তু গুণ করতে হয়েছে, আর এখন যখন তুমি এফ আর ডি ক্যালকুলেট করবে, গুণ করবে, তখন কিন্তু তোমাকে ছোট একটা সংখ্যার সাথে বড় একটা সংখ্যাকে তুমি ক্যালকুলেট করবে, এবং এই ছোট সংখ্যাটা এতটাই ছোট, কোথাও কোথাও সেটা 0 মানে 0 হয়ে গেল, শুধু 1 দিয়ে গুণ, এখানে -1 দিয়ে গুণ, এখানে +1 দিয়ে গুণ, -2 দিয়ে গুণ, +2 দিয়ে গুণ। সো ভ্যালুগুলো কিন্তু সেম দিবে, শুধু সেম দিবে না, ফ্রিকোয়েন্সির উপর সেটা নির্ভর করবে, কিন্তু গুণগুলো আমাদের অনেক ইজি হবে, বিকজ দ্য ভ্যালু ফর ডি ইজ ভেরি স্মল। তার মানে এখানে আমাদের কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, আমি মুখে মুখে কিন্তু এই যে 3 5 15 ক্যালকুলেট করে ফেললাম, 3 2 6, তারপরে 280 into 1 means 280, and 120 into 0 means 120, 100 into 1 means 100, 80 into 2 means 80, 160, and 220 into 3 means 60।
তো এগুলো কিন্তু আমাদের আর ক্যালকুলেটর ছাড়াই আমরা একেবারে মুখে মুখে ক্যালকুলেশন করব আর লিখবো এবং অনেক সহজে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা শর্টকাট মেথডটা ইউজ করব। আরো একটা কারণ আছে, আমরা যত সামনের দিকে আরো মেথডে যাব সেখানে আমাদের ক্যালকুলেশন গুলো আরো লেন্দি থাকবে। তখন যদি আমি ডিরেক্ট মেথড ইউজ করি তাহলে এটা একেবারে ম্যাচাকার হয়ে যাবে। মানে তোমরা দেখবে যে পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে যে টাইমে তুমি ক্যালকুলেট করতে চাও সেই টাইমের মধ্যে আনসার করতে পারবে না। বলো কি কোশ্চেন? ম্যাম ওই আমাদের 12:30টা থেকে ম্যাম এক্সাম আছে ম্যাম একটা গুগল ক্লাসরুমে। ক্লাসরুমে এক্সাম আছে? জি ম্যাম, টাইম তো শেষ হয়ে আসছে ম্যাম, 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো এভারেজ কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো যেহেতু তোমাদের ক্লাস আছে তাহলে তো আমি আর নতুন কোনো টেক্সট দিতে পারবো না। 12:30টায় যেহেতু তোমাদের আছে। কোন কোর্সের পরীক্ষা আছে? ম্যাম অ্যাকাউন্টিং। ম্যাম আমাদের সিটি টপিক কি হবে? সিটির আমি ফার্স্ট লেকচার থেকে থার্ড লেকচার, এটা আমি গতদিন স্বাধীনকে বলেছিলাম যে যখনই তোমরা সিটি দাও লেকচার 1 থেকে লেকচার 3 এটার মধ্যে তোমরা প্রিপারেশন নেবে 1 থেকে 3। আর নেক্সট দিন তোমাদের বুধবারে আমার সিটি ছাড়া অন্য কোনো ক্লাস বা সিটি ওই ডিউরেশনে আছে কিনা? না ম্যাম। আচ্ছা তাহলে সেদিন আমরা বুধবারে আমরা 10টায় বসবো। আমি সবাইকে জানিয়ে রাখছি 10টায় আমরা বসবো। আর আমার এখন জুমে যে সিস্টেমটা হয়েছে সেখানে প্রতিদিন আলাদা সাইট ওপেন করতে হয়। তো এবং সেটা যে টাইমিং আগে টাইমিংটা শিডিউলটা দিয়ে রাখতে হয় এবং সেই শিডিউল টাইমটা হওয়া ছাড়া লিংকটা এখানেই আসে না, আমার কাছে আসে না। কাজে সেখানে হয়তো 5-7 মিনিট লেগে যাবে আমরা সবাই ঢুকতে। তো আমরা 10টায় শুরু করে প্রথমে সিটিটা নিব দেন ক্লাসটা নিব। আজকে যে অংশটুকু বাকি আছে সেটা কন্টিনিউ করব। ঠিক আছে? জি ম্যাম। আজকে বন্ধু যা পড়ানো হচ্ছে ম্যাম বুধবার তো 9টা থেকে একটা ক্লাস আছে। 9টা থেকে ক্লাস আছে? আচ্ছা তাহলে আমি তো তোমাদেরকে জিজ্ঞেস করলাম এই মাত্র যে তোমাদের কোনো ক্লাস বা সিটি কিছু আছে কিনা, তোমরা বললে না, এখন বলছো ম্যাম ক্লাস আছে, সিটি নাই। আচ্ছা ক্লাস আছে 9টা থেকে কয়টা পর্যন্ত? ম্যাম 10:30টা। আচ্ছা তারপরে আর কোনো ক্লাস আছে? না ম্যাম, তারপর আপনার ক্লাস।